পছন্দ হয়েছে? খুব, ফোনটা অনেক সুন্দর। রাতের খাবার খাওয়ার জন্য নীলা এসে ডেকে যায় দুজনকে। খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয় সবাই। একে একে যে যার রুমে চলে যায়। আকাশ রাহা দুজনেই রুমে চলে আসে। বেড ঠিকঠাক করে শুয়ে পড়ে দুজনেই। রাহা আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদুরে বিড়াল ছানার মতো। আকাশের শরীরের ওমে উষ্ণ হতে শুরু করে রাহার দেহ। ঠান্ডা ঠান্ডা হাত আকাশের টি শার্টের ভেতরে গলিয়ে দেয়। চেপে ধরে আকাশের বুক। আকাশের পুরো শরীরের লোম খাড়া হয়ে যায় ঠান্ডা হাতের ছোঁয়ায়। তবে বলে না কিছু রাহাকে। ঠান্ডা লাগছে না তোমার? তাহলে কিছু বলছো না কেন? হাত সরাতে বলবে না? আকাশ রাহার হাত বুকে আরো শক্ত করে চেপে ধরে। ঘুমাও। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, 9:30 বেজে গেছে। তো কি হয়েছে? ঘুমাবে না? পরে। কত পরে? যখন ঘুম আসবে। আচ্ছা। রাহা কিছু সময় চুপ করে থেকে বলে, তুমি আমাকে আদর কেন করো না? আদর করি না? না। আদর না করলে এখন বকিনি শুয়ে আছে? এটা আদর করা হলো? হলো না? না। তাহলে আদর কিভাবে করে? চুমু খায়, কোলে নেয়। কে বলেছে তোমাকে? আমি দেখেছি। কাকে? ভাইয়া ভাবিকে কোলে নিয়েছিল, আবার অনেকগুলো চুমুও খেয়েছিল। আকাশ চোখ দুটো বড় বড় করে তাকায়। তুমি এসব কোথায় দেখলে? আমি ছাদে গিয়েছিলাম, তখন দেখেছি। আকাশ রাহাকে বুকে চেপে ধরে বলে, এসব আর কাউকে বলবে না কখনো। ভাইয়া ভাবে যেখানে একা থাকবে, তুমি সেখানে যাবে না। কেন? কবে বড় হবে তুমি? কেন বড় হইনি আমি? হ্যাঁ, অনেক বড় হয়েছ। এখন চুপচাপ ঘুমাও। না, ঘুমাবো না, আগে আদর করো। সাইফা ছোট, কেউ তো সবাই কত আদর করে। তোমাকে কেউ আদর করে না? সবাই করে, শুধু তুমিই করো না। রাহা মুখ উঁচু করে আকাশের গালে ঠোঁটে চুমু খায়। করেছি, এখন তুমি করো। করতেই হবে। হুম। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সব দোষ তোমার। কেন হবে? সেটাই তো চাইছো তুমি। অত কিছু বুঝি না আমি, আগে আদর করো। আকাশ রাহার দুই গালে চুমু খায়। রাহা ঠোঁটে গিয়ে দেয়, আলতো করে ঠোঁটেও চুমু খায়। অনেকগুলো চুমু খাওয়ার পর আকাশ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর একটা কথাও না, চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু ভালো হবে না তোমার জন্য। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়ি ফিরে আসবে, সেজন্যই তৈরি হচ্ছিল। রাহা গাল ফলিয়ে বসে আছে বেডে। আকাশ তৈরি হয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? তুমি যেও না, থেকে যাও প্লিজ। রাহা বেডে বসে থেকে আকাশের কোমর জড়িয়ে ধরে। তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। তাহলে চলো বাড়ি ফিরে যাই। 1 সপ্তাহ পর তো আমি ইংল্যান্ড চলে যাবে। এই কয়েকদিন আম্মুর কাছে থাকো, 1 সপ্তাহ পর আমার সাথে থাকবে। তুমি আবার আসবে কিন্তু। আকাশ রাহার কপালে চুমু খেয়ে বলে, অবশ্যই আসবো। বেশি মিস করলে কল করবে আমাকে। আচ্ছা। তাহলে আসছি আমি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দৌড়ঝাঁপ করবে না একদম, পড়ে গেলে ব্যথা পাবে। আচ্ছা। আবারও চুমু খায় রাহার কপালে। রাহা ঠোঁট দেখিয়ে দেয়, মুচকি হেসে ঠোঁটেও চুমু খায়। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে। রাহা মন খারাপ করে নিজের রুমে বসে রইল। কয়েকদিনে আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গেছে। তাই তো ও চলে যাওয়ায় এত খারাপ লাগছে। ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে যায়। আকাশও নিজের ফোন থেকে রাহার ফোনে অনেকগুলো পিক দিয়েছিল দুজনের, সেগুলোই দেখতে থাকে বসে বসে। আকাশের মুচকি হাসি দেওয়া পিকটার উপর হাত বোলায়। পিকটা দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে আয়শা খানমের ইংল্যান্ড যাওয়ার দিন চলে আসে। শেখ বাড়ির সকলে এসেছে আয়শা খানমকে বিদায় জানাতে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আয়শা খানমকে বিদায় জানাতে আকাশ, রাহা, নীলা আর আমজাদ শেখ এয়ারপোর্টে আসে। শেষ মুহূর্তে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আয়শা খানম। রাহাও অনেক কাঁদে। আয়শা খানমকে ধরে ভেতরে চলে যায় রিশাদ আর রেজওয়ান মাহবুব। সকলের চোখে পানি চিকচিক করছে। রাহা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলে। সকলেই বাড়ি ফিরে আসে। শেখ পরিবার নিজেদের বাড়ি ফিরে যাবে রাতেই। রাহাও চলে যাবে, তাই নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, সাথে একটু পরপর হেঁচকি তুলছে। রাহাকে আরো কয়েকদিন থেকে যেতে বলেছিল, তবে রাহা থাকবে না, মা নেই, তাই ওরও ভালো লাগবে না। রাহার দাদি আর নীলার সাথে নীলার মা থাকবে। সকলের থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শেখ পরিবার। রাতে যেহেতু রাহাদের বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই কেউ আর খাবার খায় না, যে যার রুমে চলে যায়। আকাশ বেড তৈরি করে দেয় শোয়ার জন্য। রাহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আকাশ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে। রাহা আকাশের শরীর ঘেঁষে শোয়।
আকাশ জড়িয়ে ধরে। খারাপ লাগছে? হুম। মা সুস্থ হয়ে খুব দ্রুতই ফিরে আসবে। হ্যাঁ। কান্না করে দেয় রাহা। আকাশ বুকের ওপর তুলে নেয় রাহাকে। রাহার কপালে চুমু খেয়ে বলে। তোমাকে কান্নায় মানায় না রাহা। রাহা নাক টেনে বলে। কি করলে মানায়? হাসলে। তাহলে আদর করো। আচ্ছা তুমি কাঁদো, কাঁদলে তোমাকে অনেক সুন্দর দেখায়। আকাশের কথা শুনে রাহা জোরে কেঁদে ওঠে। আকাশ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। আরো জোরে কাঁদো। আকাশ রাহাদের বাড়ি থেকে রাহার ক্লাস 10-এর বইগুলো নিয়ে এসেছে। রাহা ক্লাস 10-এ পড়ে শুনে কিছু সময় তবদা খেয়ে বসেছিল অসীম। অসীম তো ভেবেছিল রাহা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। নিজের থেকে 5 বছরের ছোট রাহাকে ভাবি ডেকে এসেছে। এতদিন ভাবতেই কেমন লাগছে অসীমের। এখন দুপুর। অসীম বাদে বাড়ির অন্য 4 জন পুরুষ বাড়ির বাইরে রয়েছে। রাহা সোফায় বসে আছে। অসীম শাওয়ার নিয়ে শীতের পোশাক দিয়ে নিজেকে ঢেকে রুম থেকে বের হয়। রোদ না ওঠার দরুন শীত জেগে বসেছে। তার মধ্যে বাহিরে হিমশীতল বাতাস বইছে। অসীম এসে রাহার পাশে বসে। কেমন লাগছে ভাবি শীতের মধ্যে? খুব ঠান্ডা। ভাবি আপনি তো আমার থেকে অনেক ছোট। হুম। আপনাকে আপনি আপনি ডাকতে কেমন যেন লাগে। আমারও আপনি ডাক শুনে ভালো লাগে না। আচ্ছা আমরা দুজনেই দুজনকে আপনি আপনি না বলে তুমি তুমি বলতে পারি না? বলতে পারি তো। আচ্ছা আজকের পর থেকে তুমি আমাকে তুমি করে বলবে, আমিও তোমাকে তুমি করে বলবো। আচ্ছা। এখন বলো পড়াশোনা কেমন চলছে? একদম বাজে, পড়তে একটুও ভালো লাগে না। আমারও পড়তে একটুও ভালো লাগে না, শুধু শুধু সবাই জোর করে ধরে আমাকে পড়ায়। এই পড়াশোনাটা আবিষ্কার করেছে কে? জানি না, পড়াশোনা আবিষ্কার করেছে ভালো কথা, এর মধ্যে ব্যাকরণ কেন ঢোকাতে হবে? আবার গণিত বইয়ের মধ্যে কি সব বীজগণিত সূত্রে জ্যামিতি দিয়ে ভরে রাখছে, একটাও মাথায় ঢুকতো না। শালা বিএসসি স্যারের কাছে স্কুল জীবনে কত যে ব্যাদের বাড়ি খাইছি জ্যামিতি বীজগণিত আর সূত্রের কারণে, মনে হইলে এখনো কলিজারা ফাইটটা যায়। এইগুলো যে আবিষ্কার করছে আমাকে মতো নিরীহ মানুষের ভালো থাকা কাইরা নিতে। অগ সামনে পাইলে এই সব পড়া রোল কইরা পেছন দিয়ে ভইরা দিতাম। শালার জীবনটা তেজপাতায় পড়াশোনা করতে যায়, একটুও শান্তি নাই। আবার এর মধ্যে ইংরেজি তো আরেক প্যারা, তার থেকে বড় প্যারা আইসিটি বইয়ের মধ্যে। মাঝে মধ্যে পড়াশোনার কারণে মনে হয় মঙ্গল গ্রহে চলে যায়। অসীমের কথা বলার ধরন দেখে হাসতে হাসতে শেষ রাহা। ছেলেটা সত্যিই অসাধারণ, বাড়ির সকলের থেকে আলাদা। আকাশ বাদে এ বাড়ির সকলের মধ্যে রাহার সবচেয়ে পছন্দের মানুষ অসীম। ছেলেটা সব সময় ফানি মুডেই থাকে, নিজেও হাসে, সকলকেও হাসায়, সেই সাথে সকলের মেজাজ বিগড়ে দেয়। নিয়ম করে 2 বেলা আমজাদ শেখের বকা হজম করে, মায়ের খুন্তির দৌড়ানি খায়। বাড়ির ছোট ছেলে হওয়ায় সকলের আদরও পায় অনেক। আচ্ছা ভাবি, তোমার পছন্দের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আবার পছন্দের হয় নাকি? সবগুলোই অপছন্দের। অসীম হেসে বলে। একদম আমার মনের কথা বলেছো তো তুমি। আচ্ছা চলো, গাছে পেয়ারা পেকেছে, তোমাকে পেরে দেই। আচ্ছা চলো। ব্যস্ততা শেষে বাড়ি ফিরে এসেছে সবাই। সন্ধে পেরিয়ে গেছে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সকলেই। আকাশ নিজের রুমে কাজ করছে। রান্না আগে শেষ হয়ে গেছে। রাহা সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায়। ওদিকে কোথায় যাচ্ছ রাহা? রান্নাঘরে ভাবি। কিছু লাগবে? চা বানাবো। তোমাকে বানাতে হবে না, আমিই বানিয়ে আনছি। আমি পারবো ভাবি, আপনি বসুন, সবসময় তো আপনিই বানান। সমস্যা নেই, তুমি বসো। আমি পারবো ভাবি, আপনি সবার সাথে কথা বলুন। রাহা যখন করতে চাইছে করুক, তুমি যাও রাহা। শাশুড়ি মায়ের কথা শুনে রান্নাঘরে চলে যায়। মিলার কাছ থেকে চা বানানো শিখেছে। একবার বানিয়েছিল, ভালোই হয়েছিল খেতে। কিছু সময়ের মধ্যে চা বানিয়ে কাপে ঢেলে ট্রেতে করে সকলের জন্য নিয়ে আসে। কাপ এগিয়ে দেয় সকলের হাতে। আকাশে চায়ের কাপটা ট্রেতে পড়ে রইল। রাহা হাসি মুখে সকলের মুখের দিকে তাকিয়ে আছে। ওর বানানো চা কেমন হয়েছে সেটা জানার জন্য আকাশ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আকাশ আসতেই রাহা চায়ের কাপ ওর হাতে তুলে দেয়। কাপ হাতে সোফায় বসে বড় ভাইয়ের পাশে চায়ের কাপে চুমুক দেয়। চুমুক দিতেই মুখের চা ফেলে দেয়। মুখ বিকৃত করে চায়ের কাপের দিকে তাকায়। তারপর সকলের মুখের দিকে তাকায়। সকলের মুখভঙ্গি অদ্ভুত রকম হয়ে আছে। রাহা বুঝতে পারল না আকাশের কি হয়েছে, এভাবে চা ফেলে দিল কেন। আকাশ বলে, আজকে চা কে বানিয়েছে? রাহা মুখ মলিন করে বলে, আমি কেন, কি হয়েছে? কে দিয়ে চা বানিয়েছ? পানি, চা পাতা আর চিনি। কেন, চিনি বেশি হয়েছে? তুমি চায়ের মধ্যে আতও চিনি দিয়েছিলে কি? হ্যাঁ, অনেকখানি দিয়েছি তো। তারপর সকলের মুখের দিকে তাকিয়ে বলে, চা ভালো হয়নি? সকলেই বলে, হ্যাঁ
খুব ভালো হয়েছে। আকাশ অদ্ভুতভাবে তাকায় সকলের মুখের দিকে। এই চা তোমার কাছে খুব ভালো মনে হচ্ছে? রাহা কষ্ট করে বানিয়েছে, এটাই তো অনেক, ভালো না লাগার কি আছে? আকাশ রাহার দিকে তাকিয়ে বলে। তুমি চা টেস্ট করেছো? না। দাঁড়িয়ে নিজের হাতের কাপ রাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে। নাও, টেস্ট করে দেখো কত মজা হয়েছে। না, খাবো না। চায়ের মধ্যে কি দিয়েছো আমাকে দেখাবে, চলো। আকাশ চায়ের কাপ টেবিলের উপর রেখে রাহার হাত ধরে রান্নাঘরে আসে। পেছন পেছন মিলা আর অসীমও আসে। চুলার পাশে রাখা চা পাতা আর চিনির কৌটা দেখায় রাহা। এগুলো দিয়েছি। আকাশ চিনির কৌটা হাতে তুলে নেয়। এটা কি? কেন, চিনি? এটা চিনি? হ্যাঁ। চিনি কেমন দেখতে তুমি জানো? কেন, সাদা রঙের গুঁড়ো গুঁড়ো। হা করো। কেন? একটু চিনি খেয়ে দেখো কত মিষ্টি লাগে। রাহা হাঁ করে। আকাশ চামচের সাহায্যে কৌটার ভেতর থেকে বের করে রাহার মুখে দেয়। মুখ বন্ধ করতে রাহা চোখ মুখ কুঁচকে যায়। দ্রুত মুখের ভেতর থেকে থুথু করে ফেলে দেয়। এটা তো লবণ। এই লবণ দিয়ে মিষ্টি করে চা বানিয়েছো তুমি? ছি, কেমন হয়েছে খেতে? বললাম তো একটু খেয়ে দেখতে, তোমাকে দেখলে বুঝতে পারতাম কত ভালো হয়েছে খেতে। অসীম আর মিলা ভেতরে প্রবেশ করে। অসীম বলে। জীবনে প্রথমে তো মিষ্টি চা খেলাম, আমার তো ডায়াবেটিস হয়ে গেছে। রাহা মুখ ছোট করে বলে। আমি বুঝতে পারিনি এটা লবণ ছিল। মিলা বলে। সমস্যা নেই, পরের বার ঠিক হবে। তোমরা যাও, আমি চা বানিয়ে নিয়ে আসছি। রাতের খাবার খেয়ে আকাশ রাহাকে বলে। রাহা, বই নিয়ে পড়তে বসো, আমার এখন কোনো কাজ নেই, যেটা না পারবে আমি দেখিয়ে দেব। বলে রাহার হাত থেকে ফোন নিয়ে বই সামনে দেয়। নিজেও বেডে উঠে বসে রাহার সামনে। বিয়ে হয়ে গেছে, এখনো কেন পড়তে হবে? আকাশ ছোট ছোট চোখ করে বলে। বিয়ের পর পড়তে হয় না বুঝছে? না। কে বলেছে তোমাকে? বিয়ে হয়ে গেছে, পড়াশোনা এখন বাদ। স্বামী সন্তান সংসার সামলাবো, এখন পড়াশোনা বাদ। স্বামী সন্তান সংসার বাদ, আপাতত পড়াশোনাটাই সামলাও তুমি। কখনোই না। আমি আর পড়বো না, পড়তে একটুও ভালো লাগে না আমার। বিয়ে করেছি, এখন কেন পড়াশোনা করতে হবে? বিয়ের পর মিলা মাস্টার্স কমপ্লিট করেছে। ওনার পড়তে ভালো লাগে তাই করেছে। ও করতে চায়নি, ভাইয়া জোর করে করিয়েছে। তাই জন্য তুমিও আমায় জোর করবে? কি মুসিবত রে, অন্তত এইচএসসি তো শেষ করবে। এসএসসি শেষ করবো না, আবার এইচএসসি? আকাশ গণিত বইটা হাতে নিয়ে একটা জ্যামিতি বের করে বলে। এটা মুখস্থ করো। এসব আমার মাথায় কোশমিন কালেও ঢুকবে না। তোমাকে যারা টিউশন পড়িয়েছে তারা কিভাবে পড়াতো? তুমি যেভাবে পড়ানোর চেষ্টা করো সেভাবেই। তুমি সবাইকে এভাবেই পাগল বানাতে? ওনাদের পাগল হতে আসতে বলেছে কে? সূত্রগুলো বলো। পারবো না। রাহা, আমি কিন্তু রেগে যাচ্ছে। তো আমার কি? পড়বে না তুমি? না। ঠিক আছে, আমি তাহলে ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আজকে থেকে ভাইয়াই তোমাকে পড়াবো। বলেই বেড থেকে নামার জন্য উদ্যত হয়। রাহা দ্রুত আকাশের হাত টেনে ধরে বলে। ভাইয়াকে কেন ডাকতে হবে? পড়ছি তো। পড়ো তাহলে। পড়াতে পড়াতে শহীদ করে ফেলো আমায়। বেশি না বকি পড়ো। 9টা থেকে 11টা পর্যন্ত রাহাকে পড়ায় আকাশ। রাহার চোখ দুটো এখন ছোট ছোট হয়ে গেছে, বন্ধ করলেই ঘুমিয়ে যাবে। আর পড়তে হবে না, আবার আগামীকাল। এখন ফ্রেশ হয়ে এসে ঘুমাও। আল্লাহ, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম আজকে সারা রাত পড়াবে। যাও ফ্রেশ হয়ে আসো। রাহা বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। আকাশ রাহার বই খাতা গুছিয়ে স্টাডি টেবিলের ওপর নিয়ে রেখে দেয়। শোয়ার জন্য বেড রেডি করে রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। খুলে কি হবে? সকালে তো পড়তেই হবে। ঘুমিয়ে কি হবে, সকালে তো উঠতে হবে আবার। বসে থাকো, ঘুমানোর প্রয়োজন নেই। বলে আকাশ ওয়াশরুমে প্রবেশ করে। রাহা আকাশের যাওয়ার পানে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। তারপর শোয়া থেকে উঠে বসে, গায়ের জ্যাকেট খুলে পুনরায় শুয়ে পড়ে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ের হুডি খুলে রাখে, লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহাকে জড়িয়ে ধরে। রাহা আকাশের হাত সরিয়ে দেয় নিজের গায়ের উপর থেকে। তারপর আকাশের টি শার্টের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। কি করছো? মাথা বের করে গলার দিকে দিয়ে। এখানে কেন ঢুকেছো? টি শার্ট ঢিলে হয়ে যাবে তো। আমার থেকে টি শার্টের দাম বেশি? আকাশ জড়িয়ে ধরে বলে। না, কিন্তু এখানে ঢুকেছো কেন? ইচ্ছে করলো তাই। বের হও। কেন? কেন সেটা তোমাকে কিভাবে বোঝাই? বোঝালেই বুঝবো। বের হও। আদর করো। আগে বের হও। আগে আদর। রাহা, ভালো হবে না কিন্তু, বের হও বলছে। বলে রাহাকে ভেতর থেকে বের করার চেষ্টা করে। রাহা বের তো হয়ই না, উল্টো আকাশের বুকে গলায় চুমু খেতে শুরু করে।
আকাশ প্রথমে শ্বাস আটকে রাখে, তারপর টি শার্ট খুলে ফেলে। রাহাকে দূরে সরিয়ে ধমক দিয়ে বলে, পাগল হয়েছে নাকি? এরকম করছো কেন? রাহা কোনো কথা না বলে আবারও গিয়ে জড়িয়ে ধরে আকাশকে। আকাশের বুকে মুখ লুকিয়ে বলে, তুমি ভালো বর না, আমাকে তুমি একটু আদর করো না, একটুও ভালোবাসো না তুমি আমায়। কে বলেছে ভালোবাসি না? তাহলে আদর করো না কেন? আমি আদর করলে সামলাতে পারবে? কেন পারবো না? চুমু দিয়ে আদর করার সাথে সামলানোর কি সম্পর্ক? তোমার মধ্যে বুদ্ধি কবে হবে বলো? জানি না। তাহলে ছাড়ো, আর জানতেও হবে না। শুধু শুধু আমার ফিলিংসে 12টা বাজিও না, মাথা খারাপ হচ্ছে কিন্তু। ছাড়ো। আর কিন্তু নিজেকে আটকে রাখতে পারবো না একদিনও। রাহা শয়তানির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আকাশের ঘাড়ে গলায় চুমু খেতে শুরু করে। আকাশ হতভম্ব রাহার কার্যকলাপে। রাহা মুখ উঁচু করে নিয়ে চেপে ধরে আকাশের অধর যুগল। আকাশ রাহাকে দূরে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাহা শক্ত করে জড়িয়ে ধরে আছে আকাশের ঘাড়। আকাশ নিজের ভেতর থেকে হারিয়ে যায়। এবার নিজে রাহাকে কিস করতে শুরু করে। রাহাকে নিচে ফেলে নিজে রাহার উপরে উঠে যায়। এতদিন ধরে নিজেকে কোনোভাবে আটকে রাখলেও আজকে আর রাখতে পারে না। শেষ রাতে ঘুম ভেঙে যায় রাহার। নড়াচড়া করে নিজেকে গুটিয়ে নেয় আকাশের বুকে। আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাহা মুখ উঁচু করে আকাশের মুখের দিকে তাকায়। আকাশের মুখ দেখে লজ্জায় মুখ লুকায় আকাশের বুকে। আকাশের লোমশ ফর্সা নগ্ন বুকে গাল ঠেকিয়ে কান পেতে হার্টবিট শুনতে থাকে। আবারও মাথা তুলে তাকায়। এখন আর ঘুম আসছে না। একা একা জেগে থাকতেও ভালো লাগছে না। আকাশকে ছেড়ে পাশে ঘুরতেই গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরে যায়। নিজের দিকে তাকাতেই তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট টেনে গা ঢেকে নেয়। ব্ল্যাঙ্কেট টানাটানিতে আকাশের ঘুম হালকা হয়ে যায়। রাহা নড়াচড়াতে ঘুম ছুটে যায়। রাহাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুম চালানো গলায় বলে, নড়াচড়া করছো কেন? ঠান্ডা বাতাস প্রবেশ করছে তো ভেতরে। তারপর চোখ দুটো টেনে তাকায়। ড্রিম লাইটের নীল আলোয় রাহার ফর্সা লজ্জারাঙা মুখশ্রী দেখে। ব্যথা করছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। আরো আদর চাই? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে। কেন? রাহা বুকে মুখ লুকায়। আকাশ মুচকি হাসে। রাহা নগ্ন পিঠে হাত বুলিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। রাহা মুখ তুলে তাকায়। আকাশ রাহার ঠোঁটে আলতো স্পর্শে চুমু খায়। রাহাও খায়। আকাশ চেপে ধরে রাহার ওষ্ঠাধর। রাহা খামচে ধরে আকাশের পিঠ। আবারও ডুবে যায় একে অপরের মাঝে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে রাহা। ওই সময় মিলাও রুম থেকে বেরিয়ে আসে। উঠে গেছো? জি ভাবি, সন্ধ্যা উঠেনি? উঠেছিল, আবার ঘুমিয়েছে। ও। মিলা চোখ যায় রাহার গলার দিকে। কেমন লাল লাল দাগ হয়ে আছে। মিলা ভালোভাবে দেখার জন্য রাহার ওড়না সরিয়ে দেখতেই দেখে বাইটের দাগ। মুচকি হেসে বলে, আকাশ রাতে বুঝি অনেক আদর করেছে? রাহা লাজুক ভঙ্গিতে হাসে। মিলা দাগ ঢেকে দেয় ওড়না দিয়ে। রাহা মিলার সামনে থেকে সরে নিচে চলে যায়। রাতের কথা মনে হতে লজ্জা করছে ভীষণ। মিলা রাহা যাওয়ার পথে তাকিয়ে বলে, আমার কথায় কাজ হয়েছে দেখছি। রুম থেকে বেরিয়ে আসে আকাশ। মিলার বলা কথাগুলো শুনে ফেলেছে। তুই রাকে এসব উল্টোপাল্টা বুদ্ধি দিয়েছিলে? তাই তো বলি, ঝামেলা রানী এসব করছে কেন? এতদিন তো এমন কিছু করেনি। মিলা দ্রুত গতিতে নিচের দিকে যেতে যেতে বলে, তো লাভটা কার হয়েছে, আমার না তোর? বলেই দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আকাশ মুচকি হাসে। বুদ্ধি জারি হোক, শেষে লাভটা তো ওর নিজেরই হয়েছে। ছাদি দোলনায় বসে আছে রাহা আর মিলা। মিষ্টি রোদ উঠেছে, দুজনেই রোদ পোহাচ্ছে। একটা বাটিতে বড়ই রয়েছে, বসে বসে রোদ পোহানোর পাশাপাশি বড়ই খাচ্ছে আর গল্প করছে। মিলা আর সমুদ্রের একে অপরের প্রেমে পড়ার গল্পগুলো বলছে। কিভাবে দুজনের পরিবারকে রাজি করিয়েছিল বিয়ের জন্য সেসব বলছে। মিলা আর সমুদ্রের কাহিনী শুনতে রাহার বেশ ভালো লাগছে। এরকম গল্প এর আগে আর শোনা হয়নি কখনো। অফিস থেকে ফিরে আসে আকাশ। সোফায় বসে আছে রাহা। আকাশ এক নজর সোফার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অসীম ভাই যাওয়ার পথে তাকিয়ে বলে, ঝামেলা রানী, তোমার রাজা এসে গেছে, রুমে যাও এখন। সেবা যত্ন করে আসো একটু। মিলা অসীমের মাথায় চাটি মেরে বলে, রাহা তোর ভাবি হয় অসীম? তো কি হয়েছে, বয়সে আমার থেকে 5 বছরের ছোট। তাই বলে তুই আকাশের মতো ঝামেলা রানী বলে রাখবি? ঝামেলা রানীকে ঝামেলা রানী ডাকলে সমস্যা কোথায়? ঝামেলা রানী, তোমার কোনো সমস্যা আছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখলে ঝামেলা রানীর সমস্যা নেই। তোর সাথে কথা বলে তর্ক করে কখনোই পারা যাবে না। কথা বলতে তর্ক করতে আসো কেন? কান ধরে মাফ চাইছি। তোর সাথে মনের ভুলেও আর কথাই বলবো না।
মনে থাকে যেন। রাহা আকাশের জন্য এক গ্লাস পানি নিয়ে রুমে যাও। রাহা সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায়। নর্মাল পানি গ্লাসে ঢেকে রুমের দিকে এগিয়ে যায়। কেটে যায় অনেকগুলো দিন। রাহার মায়ের ব্রেন সার্জারি সফল হয়েছে, এখন কিছুটা সুস্থ হয়েছে। নেক্সট সার্জারি 1 মাস পর। রিশাদ বাংলাদেশে ফিরে এসেছে সার্জারির পর। অফিস কত দিনই বা ওনের ভরসায় ফেলে রাখবে। নেক্সট সার্জারির আগে আবার চলে যাবে। রাহা রুম থেকে বের হয়। 1 পা এগোতেই দেখে অসীম নিজের রুম থেকে বেরিয়ে আসছে। তাই দ্রুত আবারও নিজের রুমে ঢুকে যায়। ডোরের পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে। ক্রমেই এগিয়ে আসছে অসীম। পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশের রুমের কাছে আসতে রাহা গলার সব শক্তি দিয়ে জোরে ভাউ করে ওঠে। সাথে সাথেই ধপাস করে নিচে কিছু পড়ার শব্দ হয়। রাহা তো হু হা করে হাসছে। হাসি চেপে নিচের দিকে তাকিয়ে দেখে এ তো অসীম না, আজলান শেখ নিচে পড়ে আছে। চারদিকে 1000 টাকা নোট ছড়িয়ে রয়েছে। আজলান শেখ কোমরে হাত দিয়ে উঠে বসে। রাহা অসীমের জায়গায় চাচা শ্বশুরকে দেখে থ হয়ে গেছে। করেছেটা কি? চোরের মতো চোখ মুখ বানিয়ে চারদিকে নজর বোলায়। ততক্ষণে কিছু পড়ার শব্দ শুনে নিচ থেকে সবাই উপরে উঠে এসছে। সবাই ভাবছে রাহা পড়ে গেছে। উপরে এসে দেখে উল্টো কাহিনী। রাহা শটান হয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির বড় কর্তা 2 পা ছড়িয়ে মাজায় হাত দিয়ে বসে আছে। চারদিকে টাকা ছড়াছড়ি। সাইমা শেখ স্বামীর এমন অবস্থা দেখে বলে, আল্লাহ গো, এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে? আকাশ রাহার মুখের দিকে তাকায়। রাহা চোরের মতো চোখ মুখ দেখেই বুঝতে বাকি নেই কি ঘটেছিল এখানে। ভাইজান কি হয়েছে? কথা বলেন না কেন? সমুদ্র আর আকাশ দ্রুত আজলান শেখকে টেনে দাঁড় করায়। আজলান শেখ 2 ছেলের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে বলেন, বাবা গো, মাজা শেষ। সমুদ্র বলে, কিভাবে পড়লে বাবা? আকাশ বলে, কিভাবে আর পড়বে? এই ঝামেলা রানীর ভাও বলে চিৎকার শুনতে পাওনি? এই ঝামেলা রানী কিছু করেছে নিশ্চয়ই। সকলে রাহার মুখের দিকে তাকায়। রাহা চোখ মুখ বলে দিচ্ছে দোষটা ও নিজেরই। সাইমা শেখ স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বলছো না কেন? আমি করিডোর দিয়ে আসছিলাম টাকা গুনতে গুনতে। এখান অব্দি আসতেই রাহা চিৎকার করে ভাও বলে ওঠে। আমি যেহেতু টাকা গোনায় মগ্ন ছিলাম, তাই রাহার আচমকা চিৎকারে ভয় পেয়ে পড়ে গেছি। অসীম এদিকে আসছিল। কাকার কথা শুনে ফিক করে হেসে ওঠে। সকলেই ওর দিকে তাকায়। আকাশ রেগে গিয়ে বলে, তোর হাসি পাচ্ছে কাকার অবস্থা দেখে? অসীম টাকাগুলো তুলতে তুলতে বলে, কাকার অবস্থা থেকে হাসি পাচ্ছে না, হাসি পাচ্ছে কাকার কথা শুনে। এত বড় একজন মানুষ হয়েও ছোট একটা মেয়ের চিৎকারে ভয় পেয়ে চিৎপটাং হয়ে গেছে। পুরুষ মানুষের মান ইজ্জত শেষ। আকাশ আজলান শেখকে ছেড়ে এসে অসীমের মাথায় একটা চড় মেরে দেয়। মারছো কেন? উল্টাপাল্টা কথা বলিস কেন? উল্টাপাল্টা কথাই ঠিকই তো বললাম। আকাশ রাহার দিকে তাকায়। কাকাকে ভয় দেখিয়েছো কেন? তোমার জন্য পড়ে গিয়ে মাঝে ব্যথা পেল। আমি তো অসীম ভেবে ভয় দেখিয়েছিলাম। অসীম আর কাকাকে কি একই রকম দেখতে? অসীম আসছিল এদিকে, তাই আমি ডোরের পাশে লুকিয়েছিলাম, কিন্তু অসীমের বদলে বরাব্বু চলে এসেছে, বুঝতে পারিনি। আজলান শেখ বলেন, যা হয়েছে হয়েছে, ওকে আর বকাবকি করিস না, মানুষ মাত্রই ভুল। অসীম টাকা কোড়ানো বন্ধ করে রাহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি তো এই অবধি এসে আবার রুমে গিয়েছিলাম পে করতে। যাই হোক না কেন, কাকার জায়গা আমি থাকলে জীবনেও ভয় পেতাম না। কাকা ভীত মানুষ কিনা, তাই ভয় পেয়ে গেছে। আকাশ অসীমের পিঠে আরেকটা বসিয়ে বলে, বীর পুরুষ, যে কাজ করেছিস সেটা কর তাড়াতাড়ি। কথায় কথায় মারো কেন? সব কটা ভাই বোনের এক অভ্যাস। আজলান শেখ সমুদ্রকে ছেড়ে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে বলে, রাহামা জীবনেও আর এই কেস করবে না। আচ্ছা আব্বু, সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, নিচে যাও সবাই। অসীম টাকাগুলো তুলে আজলান শেখের হাতে দেয়। সবাই নিচের দিকে এগিয়ে যায়। রাহা তখনও ডোরের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ রাহার হাত ধরে টেনে রুমের ভেতরে চলে আসে। আকাশের চোয়াল শক্ত হয়ে আছে। রাহার একটু একটু ভয় করছে আকাশকে দেখে। নিশ্চয় ওকে এখন বকবে। ও কি জানতো নাকি অসীমের বদলে আজলান শেখ চলে আসবে? জানলে তো জীবনেও এমন কিছু করতো না। তুমি কবে ঝামেলা করা বন্ধ করবে? আমি ইচ্ছে করে ঝামেলা করি নাকি? ইচ্ছে করে করো না। না। অসীমকে তুমি ইচ্ছে করে ভয় দেখাতে চাওনি? অসীমকে ইচ্ছে করে ভয় দেখাতে চেয়েছি, বড় আব্বুকে তো না। যাকে দেখাতে চাও না কেন? এসব অকালচের বুদ্ধি কবে শেষ হবে তোমার? ভালো বুদ্ধিতে একটুও নেই মাথায়। পড়তে বললে পড়বো না,
কিছু করতে দিলে ঠিকভাবে করতে পারো না, সবসময় শুধু অকাজ, তাই না? আর করব না। আর করবো না আর করবো না বলে তো কত কিছু করো। সত্যি বলছি, আর করব না। মনে থাকে যেন। মনে থাকবে। পড়তে বসো একদিন। এখন? তো কখন? পরে। বসছি তো, রেগে যাওয়ার কি আছে? বেশি কথা না বলে ম্যাথ বই নিয়ে আসো, আমি নিচ থেকে আসছি। রাহা ঘাড় কাত করে হ্যাঁ বলে। আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আকাশের যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙচি কাটে রাহা। তারপর স্টাডি টেবিলের দিকে এগিয়ে যায়। চেয়ার টেনে বই খাতা নিয়ে বসে যায়। রাতের খাবার খেয়ে যা যা রুমে চলে যায় সবাই। রাহা শোয়ার জন্য নিজে বেড তৈরি করে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বেড ঠিক করা হয়ে গেলে লাইট অফ করে বেডে এসে শুয়ে পড়ে। আজলান শেখ উপর হয়ে শুয়ে আছে। সাইমা শেখ হট ওয়াটার বোতলে গরম পানি তুলে শেক দিয়ে দিচ্ছে মাজায়। বেশ ব্যথা পেয়েছে। মাজা গরম হয়ে আছে ব্যথার কারণে। পেন কিলার খেয়েছে, তাই ব্যথা একটু কমেছে। সাইমা শেখ হেসে হেসে বলেন, আকাশ রাহার একদম ঠিক নাম দিয়েছে। আসলে এই ঝামেলা রানী। তা যা বলেছো, মেয়েটা একদম সহজ সরল বোকাশোকা, তাই তো এমন কাজ করে ঝামেলা করে বসে। বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই আরো এমন হয়েছে বেশি। শেক দেওয়া বন্ধ করে মুড মলমটা দিয়ে মালিশ করে দাও আবার, তারপর ঘুমাও, সকালে আবার উঠতে হবে। সাইমা শেখ হট ওয়াটার বোতলটা রেখে মুভ মলমটা নিয়ে মাজায় মালিশ করতে থাকে। দেখতে দেখতে রাহার অর্ধবার্ষিক পরীক্ষা এগিয়ে আসে। রাতে 2 ঘন্টা সমুদ্র রাহাকে পড়ায় 7টা থেকে 9টা পর্যন্ত। আকাশের কাছে পড়তে বসলে শুধু তালবাহানা করে, তাই আকাশ ভাইয়ের ওপর দিয়েছে রাহাকে পড়ানোর দায়িত্ব। সমুদ্রের হাতের বড় লাঠিটা দেখে একটু শব্দ না করে পড়া কমপ্লিট করে রোজ। সমুদ্র এমনি সময় হাসি খুশি থাকলে পড়ানোর সময় গম্ভীর হয়ে যায়। ওর গম্ভীর চোখমুখ দেখে রাহা ভয়ে পড়া কমপ্লিট করে। যেই বড় লাঠি নিয়ে বসে, পড়া না পারলে ঠাস করে লাগিয়ে দিবে। আগে থেকে রাহার পড়ার উন্নতি হয়েছে। পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হয়েছে। এত কিছুর পরেও রাহার দুষ্টুমি আর ঝামেলা পাকানো কমেনি। আগের মতোই আছে, এখনো বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। অসীমের সাথে মিলে যত ধরনের অকাজ সব করে। আকাশ মাঝে মধ্যে ভীষণ রেগে যায় রাহার উপর। একটা 16 বছরের মেয়ে এতটা অবুঝ কিভাবে হয়, আকাশের মাথায় ঢোকে না। রাহার মায়ের 3টা অপারেশন কমপ্লিট হয়েছে। হার্ট সার্জারি সাকসেস হলে 1 মাস পর দেশে ফিরে আসবে। 5 দিন পর থেকে রাহার পরীক্ষা শুরু। 2 দিন পর রাহাকে ওর বাপের বাড়ি রেখে আসবে ঠিক করেছে আকাশ। এখন বিকেল। আকাশ অফিস থেকে ফিরে আসছে। আকাশের পিছু পিছু রাহার রুমে চলে যায়। সোফায় বসে থাকা অসীম, মিলা আর সমুদ্র হাসে। রুমে সেই রাহাকে জড়িয়ে ধরে আদর করে আকাশ। অফিসে যাওয়ার আগে আর আসার পর আদর না করলে গাল ফুলিয়ে বসে থাকে রাহা। রাহার এই ছোট ছোট আবদারগুলো ভালো লাগে আকাশের কাছে, তাই নিজেও রাহার আবদারে সায় দেয়। রাহাকে ছেড়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা ফোন হাতে নিয়ে ওর বাবার ফোনে কল দেয়। রেজন মাহবুব মেয়ের কল পেয়ে রিসিভ করে মুখের সামনে ফোন ধরে। হাসি মুখে কথা বলে দুজনেই। তারপর মায়ের সাথে কথা বলে। মায়ের মুখ দেখে মুখের হাসি চওড়া হয় রাহার। 2 মাস আগে মায়ের কাছে গিয়েছিল, 1 সপ্তাহ থেকে এসছে। মেয়েকে দেখার জন্য, ছোঁয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন আয়েশা খানম। আকাশ শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। কোমরে টাওয়াল পেঁচানো, চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। ফর্সা উদাম গা চকচক করছে। রাহা এগিয়ে গিয়ে দাঁড়ায়, মুখ উঁচু করে ঠোঁট দেখায়। আকাশ হেসে ঝুঁকে চুমু খায় ঠোঁটে। কবে বড় হবে ঝামেলা রানী? কোনোদিনও না। আকাশ ভ্রুকুচকে বলে, কেন? বড় হলে তো আর আদর করবে না তুমি, তাই। আকাশ রাহার কোমর জড়িয়ে ধরে মুখে ফু দিয়ে বলে, কে বললো বড় হলে আদর করবো না? আমিই বললাম। তুমি জানো সবকিছু? আকাশ হেসে ঠোঁটে আরো 2টো চুমু খেয়ে বলে, বড় হলে তো আরো বেশি বেশি আদর করবো। এখন ছোট বলে কম আদর করে, বেশি আদর তো এখন হজম করতে পারবে না। সবাই ছোটদের বেশি আদর করে আর বড়দের কম আদর করে। সবাই ছোটদের বেশি আদর করলেও আমি তোমাকে বেশি আদর করবো বড় হলে। তাহলে তো তাড়াতাড়ি বড় হয়ে যাব আমি। বড় হওয়ার সাথে সাথে মাথার বুদ্ধিও বড় করো, নাহলে আবার বড় হয়ে বড় বড় ঝামেলা ক্রিয়েট করবে। ঝামেলা ছাড়া তোমার এই ঝামেলা রানীর আর কোনো কাজ নেই, বুঝেছো? পারফেক্ট রাজামশাই। সেটা তো খুব ভালো করে জানি আমি। রাহাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে যায়। পড়া কমপ্লিট করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় রাহা। আকাশ রাত জেগে বসে বসে অফিসের কাজ করে। 3 দিন পর একটা মিটিং আছে, সেখানে আকাশের প্রেজেন্টেশন দিতে হবে। কয়েকদিন ধরেই রাত জেগে এই প্রেজেন্টেশনের কাজ করছে। অফিসের ওনার আকাশের উপর ভরসা করে এই কাজটা ওকে দিয়েছে।
ওর এই প্ল্যান সাকসেস হলে অফিস আরও দুজনেরই লাভ। রাত 3টা পর্যন্ত জেগে জেগে কাজ শেষ করে, ফাইল রেডি করে স্টাডি টেবিলের ওপর রেখে দেয়। সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। আকাশকে অনুভব করতে চোখ খুলে তাকায় রাহা। কাজ শেষ হয়েছে? এত নড়াচড়া করছিলে কেন একটু পরপর? তোমাকে ছাড়া ভালো ঘুম হয় না, জানো না? জানে বলে আজকে শেষ করেছে। এখন ঘুমাও, রাত শেষের দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুজনেই গভীর ঘুমে বিভোর হয়ে যায়। আজ ছুটির দিন। সকালে বেলা করে ঘুম থেকে উঠে রাহা বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসে। মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ রান্না করছে। সোফায় বসে আছে আমজাদ শেখ আর আজলান শেখ। সন্ধ্যার সাথে খেলা মেতে উঠেছে দুই ভাই। সন্ধ্যার বিড়াল মিটি সোফায় এক কোণে বসে আছে। রাহা গিয়ে মিটির পাশে বসে। রাহাকে দেখে বসা থেকে উঠে রাহার কোলে চড়ে বসে মিটি। ছুটির দিন হওয়ায় সমুদ্র আর অসীমও নাক ডেকে ঘুমোচ্ছে আজকে। সকালের খাবার খেয়ে দুই ভাই বেরিয়ে যায়। রাহা আকাশকে ডেকে তুলে নিয়ে আসে। মিলা সমুদ্র আর অসীমকে ডেকে তুলে। বাকি সবাই একসাথে খেতে বসে। খাওয়ার মাঝে অসীমের উল্টাপাল্টা কথার বিপরীতে দুই ভাইয়ের কাছে খায় দু ঘা করে। দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন কোনো কালেই আমার ভাই হতে পারো না। তোমরা দুজন কেন এবারের কেউই আমার কিছুই হয় না, শুধু ঝামেলা রানী বাদে। একমাত্র ঝামেলা রানী আমাকে ভালোবাসে। আকাশ বলে, রাহা হচ্ছে ঝামেলা রানী, আর তুই অকাজের রাজা। তোরা দুজন তো মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই বোন। তোদের দুজনের তো এক বাড়িতে জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমি এ বাড়িতে জন্মে গেছি। অসীম সে একটা অস্থির ভাব নিয়ে বলে, ঝামেলা রানী যদি আমার যমজ বোন হতো আর তোমার যদি অন্য বাড়িতে জন্ম হতো, বিশ্বাস করো আমি জীবনেও তোমার কাছে আমার বোনকে বিয়ে দিতাম না। অনন্যা শেখ ধমক দিয়ে বলে, খাওয়ারের মাঝে কিসের এত কথা তোদের? আর আকাশ, তুই তো এমন ছিলি না। দুই ভাইয়ের সাথে দিন দিন তুইও এমন হয়ে যাচ্ছিস। সঙ্গ দোষে লোহা ভাসে। ছেলের উত্তর শুনে অনন্যা শেখ বলেন, আগে কি ওরা তোর সঙ্গে ছিল না? নিলয় আর রাফি, ওরা তো অসীমের থেকেও দুই কাঠি ওপরে। তাও তো তোর মাঝে কোনো পরিবর্তন ছিল না। চুপচাপ খাও তোমা, আর কথা বলো না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। খাওয়া দাওয়া শেষ হয়ে রুমে ফিরে আসে রাহা। আকাশ বড় ভাইয়ের সাথে গল্প জুড়ে বসেছে। রাহা রুমে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনমানব। কারেন্ট চলে গেছে। ব্যালকনি দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। সেই বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে রইল রাহা। কারেন্ট চলে আসায় রুমে ফিরে আসে। চোখ যায় স্টাডি টেবিলের উপর। বই খাতা সব এলোমেলো করে রেখেছিল কাল, সেসব আর গোছানো হয়নি। টেবিলের কাছে এগিয়ে আসে, নিজের বই খাতা সবকিছু গুছিয়ে রাখে। চোখ যায় দুটো ফাইলের ওপর। ফাইল দুটো হাতে তুলে নেয়, খুলে খুলে দেখে। ফোন বেজে ওঠায় একটা ফাইল খুলে রেখে ফোনের কাছে এগিয়ে যায়। কাস্টমার কেয়ারের কল দেখে বিরক্ত হয়ে আবার এগিয়ে আসে টেবিলের কাছে। ফোন রাখতে গিয়ে পানির গ্লাসে ধাক্কা লাগে, আর গ্লাসের পানি ফাইলের ওপর পড়ে যায়। কাচের গ্লাস পড়ে ভেঙে যাবে, তাই আগে গ্লাস ধরে ঠিক করে রাখে। তখনই চোখ পড়ে ফাইলের ওপর। তড়িঘড়ি করে ফাইল হাতে নিয়ে পানি ছাড়ার চেষ্টা করে। ঝাঁকির কারণে ভেজা পেপার মাঝখানে ছিঁড়ে নিচে পড়ে যায়। দুটো পেপার কুঁচকে যায়। ফাইলের এমন চেহারা দেখে রাহার চোখ মুখ শুকিয়ে যায়। আকাশ ওকে আজ কি করবে আকাশ নিজেও জানে না। সকালে বারবার বলেছে ফাইলগুলোতে যেন হাত না দেয়। 1000বার বলেছে স্টাডি টেবিলের ওপর যেন পানির গ্লাস জগ না রাখে কখনো। রাহা বারবার রাখলেও আকাশ সরিয়ে রাখতো। পই পই করে বলেছিল ফাইল দুটো ভীষণ ইম্পর্টেন্ট, ফাইলে যেন কিছু না হয়, ও যেন ভুলে ফাইলে হাত না দেয়। কিন্তু আকাশের এত সাবধান বাণীর পরেও ফাইলের নাজেহাল অবস্থা করেছে আজ। কি করবে বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু সময় পরেই রুমে ফিরে আসে আকাশ। রাহাকে স্টাডি টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। নিজের এত পরিশ্রমের ফলকে এরকম অবস্থায় দেখে আকাশের দিন দুনিয়া উলটপালট হয়ে যায়। পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায়। মেজাজ হারিয়ে রাহার হাত থেকে ফাইল নিজের হাতে নেয়। আকাশের এমন রাগে লাল মুখ দেখে রাহার আত্মায় পানি নেই। উল্টে পাল্টে ফাইলটা দেখে শান্ত কণ্ঠে বলে, ফাইলটা এমন হলো কিভাবে? রাহা তুতলে তুতলে বলে, ওই ওই আকাশ ভীষণ রেগে যায়। ফাইলটা এমন হলো কিভাবে জিজ্ঞেস করেছে। আকাশ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জোরে থাপ্পড় বসায় রাহার গালে, চিৎকার করে বলে, কতবার বলেছে ফাইলে হাত দেবে না, ফাইল থেকে দূরে থাকবে, তারপরে এটা ধরেছে কেন? ধরেছ তো আবার এমন অবস্থা করে ছেড়েছ। তোমার মাথায় কালা তেলে এতটুকু জ্ঞান বুদ্ধি দেয়নি? কবে বুদ্ধি হবে? আগামীকাল আমার প্রেজেন্টেশন আছে। আমার গত এক সপ্তাহের সব পরিশ্রমে পানি ঢেলে শান্তি হয়েছে তোমার?
আগামীকাল বসকে আমি কি উত্তর দেব? কোন মুখে দাঁড়াবো তার সামনে? তোমার সব ছেলে মানুষে মেনে নেই বলে যাচ্ছে তাই করবে? আকাশের চিৎকার শুনে বাড়ির সবাই চমকে ওঠে। একটু আগেই তো রুমে গেল, এত তাড়াতাড়ি কি হলো? চিৎকার করছে কেন? আর আকাশ শান্ত স্বভাবের ছেলে, সহজে রাগে না, আর রাগলে তার যথাযথ কারণ থাকে। এর আগে আকাশের এমন চিৎকার খুব কমই শুনেছে শেখ বাড়ির সদস্যরা। সকলে এসে দাঁড়ায় আকাশের রুমে। রাহা গালে হাত দিয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। রাগে ফোঁসফোঁস করছে আকাশ, হাতে ফাইলটা রয়েছে। পুনরায় চিৎকার করে বলে, যাও আমার চোখের সামনে থেকে। রাহা আবার কেঁপে ওঠে, ভয়ে আরো জোরে কেঁদে দেয়। রাহার কান্না দেখে আকাশের রাগ আরো বেড়ে যায়। কাঁদবে না একদম। অকাজ আর কাঁদা ছাড়ার কিছু পারো তুমি? পারলে গিয়ে সেটা করো। বিদে হও আমার চোখের সামনে থেকে। অনন্যা শেখ এগিয়ে যেতে যেতে বলেন, কি হয়েছে আবার? এরকম করছিস কেন? কি করেছে রাহা? কি করনি সেটা জিজ্ঞেস করো। বলবি তো কি হয়েছে? না বললে জানবো কিভাবে? হাতের ফাইলটা সামনে ধরে বলে, দেখো কি হয়েছে। এমন হয়েছে কিভাবে? ফাইলটা? সেটা ওকে জিজ্ঞেস করো। আমার সব পরিশ্রমে পানি ঢেলে দিয়েছে। অনন্যা শেখ রাহার কাছে এগিয়ে যায়। রাহার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা? ফাইলটা অমন হয়েছে কিভাবে? কান্নার ধকলে কিছুই বলতে পারে না রাহা। কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, কথা বলার মতো অবস্থায় নেই। পুরো শরীর থরথর করে কাঁপছে রাহার। অনন্যা শেখ রাহার গাল থেকে হাত সরিয়ে দেখতেই আটকে উঠলেন। তাকায় ছেলের মুখের দিকে, চোয়াল শক্ত করে ওনাদের দুজনের দিকে তাকিয়ে আছে আকাশ। এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? কি অবস্থা করেছিস মেয়েটার গালে? সকলে এগিয়ে গিয়ে দাঁড়ায় রাহার সামনে। ফর্সা গালটাতে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, লাল হয়ে ফুলে উঠেছে অনেকটা, ব্যথায় টনটন করছে। এভাবে কেউ মারে? ছোট থেকে এত বড় হয়েছে, আজ অবধি ফুলের টোকা পড়েনি গায়ে। বাড়ির কেউ কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি। ননির পুতুলের মতো ত্বকে আঘাত পড়ায় সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে সেই আঘাত। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, এসব কি আকাশ? এভাবে মেরেছিস কেন ওকে? গালটা কেমন হয়ে গেছে দেখেছিস? রাহার এমন গাল দেখেও একটু মায়া হয় না আকাশের, বরং রাগে গজগজ করতে করতে বলে, এর থেকে জোরে মারা উচিত ছিল। কিছু না বলতে বলতে আজ এ অব্দি এসছে। ওকে পই পই করে বলেছিলাম ফাইলটাতে যেন হাত না দেয়, কিন্তু কি করেছে দেখেছিস? হাত দিয়ে শুধু ধরনি, পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার গত 1 সপ্তাহের পরিশ্রম সব পানিতে ভাসিয়ে দিয়েছে। অনন্যা সে কিছুটা রাগ দেখিয়ে বলেন, একটা ফাইল নষ্ট হয়েছে তো কি হয়েছে? তাই বলে তুই মেয়েটাকে এভাবে মারবি? ফাইল কি দ্বিতীয়বার তৈরি করা যাবে না? আজকের দিন পার হলে আগামীকাল আমার প্রেজেন্টেশন। গত 1 সপ্তাহ না ঘুমিয়ে রাত জেগে ফাইলটা তৈরি করেছে। একদিনের মধ্যে এই ফাইল কিভাবে রিক্রিয়েট করব? তোমাদের কোনো ধারণা আছে এই প্রেজেন্টেশনের জন্য কত পরিশ্রম করতে হয়েছে? বসকে আমি কি উত্তর দেব? সে ভরসা করে আমাকে এই কাজটা দিয়েছিল। কি বলবো যখন আমি আগামীকাল প্রেজেন্টেশন দিতে পারবো না? আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, সে না বুঝে আমার ফাইল নষ্ট করে ফেলেছে, এটাই বলবো? এত রেগে যাচ্ছিস কেন? আকাশ পুনরায় চিৎকার করে বলে, কি করবো আমার মাথা কাজ করছে না। ওকে সর আমার চোখের সামনে থেকে। আমি যা যা অপছন্দ করি তোমরা সেই সব গুণবল একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। তারপর আমার থেকে বয়সে এত ছোট, তবু ওকে আমি মেনে নিয়েছে, ভালোবেসেছে, নিজের অপছন্দের জিনিসগুলো সহ্য করে নিচ্ছে, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে কখনো অভিযোগ করেছি কিছু? এমন একটা ইম্যাচিওর মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে? বলেছি কখনো মাথায় এতটুকু বুদ্ধি নেই? সবসময় উল্টাপাল্টা কাজকর্ম করে। এর আগে 2বার আমার অফিসের পেপারস নষ্ট করেছে। আমি ভালোভাবে 2বারে বুঝিয়েছে আমার অফিসের কোনো কিছুতে যেন হাত না দেয়। এবারেও এত বার করে বলেছি, তবুও কাজ হলো না। শেষ পর্যন্ত ফাইলটার এই অবস্থা করে ছেড়েছে। ওকে সর আমার চোখের সামনে থেকে, নাহলে কি করবো আমি নিজেও জানি না। বাবা মাথা ঠান্ডা কর, এত রাগ ভালো না। সবাই বের হও, সাথে আপুটাকেও নিয়ে যাও। অনন্যা শেখ ছেলের এমন রাগ দেখে আর কিছুই বলার সাহস করে না। রাহার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে, পেছনে পেছনে বাড়ির সবাই বেরিয়ে যায়। আকাশ হাতের নষ্ট ফাইলের দিকে তাকিয়ে থাকে, কি করবে কিছুই মাথায় আসছে না। মাথাটা হ্যাং হয়ে গেছে, রাগে দুনিয়া অন্ধকার দেখছে। অনন্যা শেখ রাহাকে ওনার নিজের রুমে নিয়ে আসে, গালে মলম লাগিয়ে দেয়। ফর্সা গালটা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে। রাহা হিচকি তুলে কাছে, চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে। চোখ নাক মুখ লাল হয়ে গেছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, আকাশের ফাইলে পানি ফেলেছো কেন মা? রাহা হিচকি তুলতে তুলতে বলে, গালে অনেক ব্যথা করছে। রাহা উপর নিচ মাথা নাড়ায়। অনন্যা শেখ রাহাকে বুকে টেনে নেয়। মায়ের ওম পেতেই রাহা আরো জোরে কেঁদে ওঠে। অনন্যা শেখ মাথায় পিঠে হাত বুলিয়ে বলে,
কাঁদে না মা, একটু পর সব ঠিক হয়ে যাবে। আকাশ একটু পরেই এসে তোমাকে আবার আদর করবে। আমি যাব না আর ওখানে। আচ্ছা, না গেলে এখন কান্না বন্ধ করো। চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছো? রাহা আকাশের রুমে আজ যায়নি। কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের রুমেই ঘুমিয়ে গেছে। আকাশ পুনরায় ফাইল তৈরি করছে। একবারের জন্য বসা থেকে ওঠেনি। রাতের মধ্যে ফাইল কমপ্লিট করতে হবে। দুপুর 2টায় মিলা আকাশের রুমে আসে। কোনো কথা না বলে আকাশের সামনে কফির মগ রেখে আলমারি খুলে রাহার ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ একবারও মাথা তুলে মিলার দিকে তাকায়নি, শুধু কফির মগের দিকে তাকিয়েছিল একবার। এটারই প্রয়োজন ছিল। মিলা রাহার ড্রেস নিয়ে অনন্যা শেখের রুমে আসে। রাহা বেডে বসে আছে। ড্রেস রাহার হাতে দিয়ে বলে, চাও অসমী। রাহা কোনো কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে। হাসি খুশি রাহার মলিন মুখ দেখে মিলার একটুও ভালো লাগছে না। গালটা এখনো ফুলে আছে, 5 আঙ্গুলের ছাপ এখনো স্পষ্ট। কি জোরেই না মেরেছে শয়তান ছেলেটা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। মিলার ভীষণ খারাপ লাগছে রাহার জন্য। আকাশকে হাজারটা বকাঝকা করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। সমুদ্র মাত্রই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসেছে। সন্ধ্যা ঘুমিয়ে গেছে। রাহা এখনো কাঁদছে? হুম। আকাশ এমন একটা কাজ করবে ধারণার বাহিরে। রাগ সামলাতে পারিনি। আকাশ তো সহজেই রাগে না, বা এমন কিছু করেও না, কিন্তু আজকে হয়তো রাগের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছে। তুমিও যাও, ফ্রেশ হয়ে আসো। অনন্যা শেখ রাহার জন্য রুমেই খাবার নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দেয়। রাহা খেতে খেতে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অনন্যা শেখের ভালো লাগছে না রাহাকে এভাবে দেখতে। মেয়েটা একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশকে খাওয়ার জন্য রাখতে আসে অসীম। তাকে এক ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয় আকাশ। মুখটা ছোট করে নিচে ফিরে আসে অসীম। আকাশের ধমক নিচে থেকে সবাই শুনেছে। আজকে যে আকাশের মস্তিষ্ক উত্তপ্ত লাভার মতো হয়ে আছে সবাই বুঝতে পারছে। তাই ওকে আর ডিস্টার্ব না করাই উত্তম। সারাদিন আর রুম থেকে বের হয় না রাহা। সন্ধ্যের পর বাড়ি ফিরে আসে 2 ভাই, আমজাদ শেখ আর আজলান শেখ। ড্রয়িং রুম আজ শান্ত দেখে সোফার দিকে তাকায় দুজনেই। অসীম নেই আজ সোফায়। সমুদ্র সন্ধ্যাকে নিয়ে বসে আছে। রাহা বা আকাশ দুজনের একজনও নেই। মিলা 2 শাশুড়ির সাথে রান্না করে। 2 ভাই নাতনির সাথে কথা বলে হাতে থাকা চকলেটের প্যাকেট দিয়ে নিজেদের রুমের দিকে আগায়। আমজাদ শেখ রুমে প্রবেশ করতেই দেখে রাহা বেডে শুয়ে আছে। রাহাকে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে আসে আমজাদ শেখের। রাহা তো এই রুমে আসে না খুব একটা, আসলেও একটু সময় থেকে আবার চলে যায়। কিন্তু আজ একা একা শুয়ে আছে কেন এখানে? অসুস্থ নাকি? গলা খাকারি দেয় আমজাদ। শ্বশুরের গলার স্বর শুনতে পেয়ে নড়ে চড়ে ওঠে রাহা। আমজাদ শেখ পাঞ্জাবির পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে রাখে, তারপর রাহার দিকে এগিয়ে যায়। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? রাহা না তাকিয়ে না বলে। গলার স্বর শুনে স্বাভাবিক লাগে না, একটু কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার? রাহা দুদিকে মাথা নাড়ায়। আমার দিকে তাকাও। রাহা কিছু বলে না। আমজাদ শেখের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরো কুঁচকে যায়। কেউ কিছু বলেছে? আকাশ বকেছে? এতক্ষণ ধরে রাখা কান্না আবারও বেরিয়ে আসে। ফুপিয়ে কেঁদে ওঠে আবার। আমজাদ শেখ হকচকিয়ে যায়। কি হলো, কাঁদছে কেন? তড়িঘড়ি করে বলে, কি হয়েছে তোমার? আমার দিকে ঘুরো। রাহা উঠে শ্বশুরের দিকে মুখ করে মাথা নিচু করে বসে। আমজাদ শেখ রাহার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। রাহার মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। বাম গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চোখ মুখ ফুলে গেছে। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণধারা। হুড়হুড় করে রাগ উঠে যায়। মেয়েটাকে কে এভাবে মারলো? আর একা একা কান্না করছে, কেউ নেই ওর কাছে? কে মেরেছে মা তোমাকে? শ্বশুরের আদর মাখার স্বর শুনে রাহার কান্না আরো বেড়ে যায়। রাহার মুখটা দেখে ভীষণ মায়া হয় আমজাদ শেখের। রাহাকে আদর করে কান্না বন্ধ করতে বলে। তারপর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে, রাহাকে কে মেরেছে? ওনার হুঙ্কার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন 3 জন। দাদার হুঙ্কার শুনে ছোট্ট সন্ধ্যা ভয় পেয়ে যায়। আজলান শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে ছোট ভাইয়ের হুঙ্কার শুনে। অসীম নিজেও নিজের রুম থেকে বেরিয়ে আসে। আকাশ আর রাহা বাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। আমজাদ শেখ অনন্যা শেখের দিকে তাকিয়ে আগের মতোই গর্জন করে বলে, রাহাকে কে মেরেছে? অনন্যা শেখ মিনমিন করে বলে, আকাশ। আকাশ? আকাশ কেন মেরেছে ওকে? কোথায় ও? নিজের রুমে কাজ করছে। কেন মেরেছে? সবকিছু খুলে বলে অনন্যা শেখ। সবকিছু শোনার পর কিছুটা শান্ত হয় আমজাদ শেখ। তারপরেও রাগী স্বরে বলে,
তাই বলে মেয়েটাকে এভাবে চর দেবে? এখনো গালটা লাল হয়ে ফুলে আছে, কেঁদে কেঁদে চোখ মুখের কি হাল করেছে। 3 জন ওকে ছেড়ে রান্নাঘরে কি করেছো? একজন ওর কাছে থাকতে পারো না? অনন্যা শেখ আগের মতোই মিনমিন করে বলে। ওর কাছেই ছিলাম আমি, ঘুমিয়ে পড়েছিল তাই রান্নাঘরে এসেছি। আমজাদ শেখ আকাশ আর বাড়ির সবাইকে বকতে বকতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওনার পেছনে পেছনে আজলান শেখও যায় রাহাকে দেখার জন্য। 2 যা রান্নাঘরে চলে যায়। মিলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল। অসীম সোফায় বসে। সাথে সাথে সন্ধে বাবার কোল থেকে অসীমের কোলে চলে যায়। অসীমের মুখ আজ মলিন থমথমে। একে তো রাহাকে মেরেছে, রাহার মন খারাপ কান্না করছে, তার উপর নিজেও ভাইয়ের কাছে নাম ধমক খেয়েছে। সবসময় হাসি ঠাট্টা করা, অন্যকে হাসানো অসীমের মুখেও আজ হাসি নেই। পুরো বাড়ি আজ থমথমে। আমজাদ শেখ রাহাকে নিজের সাথে করে ড্রয়িং রুমে নিয়ে আসে। নিজের পাশে বসিয়ে চকলেট খেতে দেয়। রাহার কান্না বন্ধ হলেও মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ ছেয়ে আছে এখনো। আকাশ একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। মিলা 4 বার 4 মগ কফি দিয়ে এসেছে। দুপুরে খায়নি। রাত 9টা বেজে যায়। খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে, কিন্তু রাহা সোফা থেকে ওঠেনি। এখন খাবে না সে, খিদে নেই পেটে। আমজাদ শেখ খাওয়ার জন্য জোর করলে অনন্যা শেখ বলে সে খাইয়ে দিবে। সবাই খাওয়া শুরু করে। অনন্যা শেখ প্লেটে খাবার বেড়ে রাহার কাছে এসে বসে। ভাত মাখিয়ে রাহার মুখের সামনে ধরে। হাঁ করো, খেয়ে নাও। খাবো না মা, খিদে নেই। এমন বলে না মা, সেই দুপুরে খেয়েছো, এখন অল্প খাও। রাহা খাবে না সেটাই বলতে থাকে বারবার। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে সোফার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখে হা করে রাহা। আকাশ সোজা গিয়ে চেয়ার টেনে বসে। নিজে খাবার বেড়ে নেয়। ও রাগী থমথমে গম্ভীর মুখ দেখে কেউ কিছুই বলে না। অসীম তো মনের ভুলেও দ্বিতীয়বার ভাইয়ের মুখের দিকে তাকায় না। রাহা অল্প খেয়ে আর খায় না। ভূতের ভয়টয় সব ভুলে একা একাই শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। আকাশ নিজের খাওয়া শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1 ফ্লাক্স গরম পানি, কফির চিনির চামচ আর কফির মগ আমার রুমে দিয়ে আসবে। বলেই চলে যায়। আমজাদ শেখ ছেলে যাওয়ার পথে তাকিয়ে বলেন, সাহেবের অর্ডার কি? যেন কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট? অনন্যা শেখ বলেন, ছেলেটা অমনই রেগে আছে, তার উপর তোমার এসব বলতে হবে? রেগে আছে তো আমার কি? আমার বাচ্চা মেয়েটাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে। বদ ছেলে একটা, ওর কাছে আর মেয়েকেই দেব না। আমজাদ, চুপ করে খাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ কেন করবো ভাবি? আমার মেয়েটাকে মেরে গালটা কি অবস্থা করেছে বজ্জাত ছেলেটা। একটা দুটো জোরে চটটা মেরেছে নাকি? সেই সকালে মেরেছে, এখন অবধি দাগ হয়ে গেছে। ওর নামে তো বউ নির্যাতনের কেস দেওয়া উচিত। সাইমা শেখ আবার বলেন, পুলিশ সবার আগে তাহলে তোমাকেই ধরবে আমজাদ। তুমি তোমার 27 বছরের ছেলের সাথে 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছো। দোষটা তো প্রথমে তোমার নিজেরই। আমজাদ শেখ খেতে খেতে বলেন, সব সময় সত্যি কথা বলতে নেই ভাবি, মাঝে মাঝে মুখটা বন্ধ রাখতে হয়। আমজাদ শেখের কথা শুনে মুচকি হাসে সবাই। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখে রাহা বেডে পা তুলে বসে আছে। শ্বশুর শাশুড়িকে দেখেও নড়াচড়া করে না। রাত 10টা বেজে গেছে, ঘুমাতে হবে এখন। অনন্যা শেখ রাহার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ বসে থাকবে? রাত তো অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওই রুমে যাব না মা। কেন, কি হয়েছে? আমার ভয় করছে। তাহলে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি। না না, আমি যাব না ওই রুমে। উনি আবার মারবে আমায়। আমাকে ওনার চোখের সামনে যেতে নিষেধ করেছে। আর মারবে না, শুধু শুধু ভয় পাচ্ছ। তখন তো রাগের কারণে চোখের সামনে থেকে যেতে বলেছিল। না, মারবে আমি জানি। আমি যাব না ওই রুমে। তোমাকে মারা তো দূরে থাক, ধমক দিলেও আকাশকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না না, আমি তাও যাব না। দেখো মা, ঝগড়া হলেই স্বামী স্ত্রী আলাদা থাকতে নেই। আলাদা থাকলে সম্পর্কের মধ্যে শয়তান প্রবেশ করে। আজকে তোমার ভয় করছে, কালকেও ভয় করবে, পরশুদিন হয়তো ভয়টা একটু কমবে বা আগের মতোই ভয় করবে। তাই বলে কি ভয় না কমা অবধি তুমি ওই রুমে যাবে না? স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝগড়া, মারামারি, মান অভিমান হয়েই থাকে। তাই বলে আলাদা থাকা যাবে না। তুমি চলো আমার সাথে, দেখবে আকাশ কিছুই বলবে না তোমাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা। সত্যি মারবে না তো? না, কিছুই বলবে না। আকাশ তোমাকে অনেক ভালোবাসে। তখন তো রাগের মাথায় অমন করে ফেলেছে। এখনো রাগ করে আছে।
এখন রাগ কমে গেছে। যদি তাও মারে? ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। রাহা বেড থেকে নেমে দাঁড়ায়। অনন্যা শেখ ডোরের দিকে এগিয়ে যায়। রাহা শাশুড়ি মায়ের আঁচল ধরে পেছনে পেছনে হাঁটে। ভয়ে ভয়ে রুমের ভেতর প্রবেশ করে রাহা। সোফায় বসে থাকা আকাশ মুখ তুলে একবার তাকায়, তারপর আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রাহা দ্রুত বেডে উঠে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে। অনন্যা শেখ ডোর ভিজিয়ে দিয়ে চলে যায়। তিনি জানেন রাহা আকাশকে ছাড়া ঘুমায় না। এখন ভয়ে আকাশের কাছে যেতে না চাইলেও আকাশের থেকে দূরে সরেও সারা রাত আর ঘুমাবে না। তার মধ্যে আজকে দুপুরে কাঁদতে কাঁদতে দুবার ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে আর বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না রাহার। তবে ভয়ের কারণে নড়াচড়াও করছে না। ভুলেও আকাশের দিকে মুখ করে শোয়নি। শুয়ে থাকতে থাকতে আবারও কান্না চলে আসে। এতগুলো দিনেও আকাশ রাহাকে ধমক দিয়ে কথা বলেনি। মাঝে মধ্যে না পেরে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, তবে ধমক দেয়নি কখনো। আজ আকাশের রাগ, ধমক আর চড় খেয়ে আকাশকে অনেক বেশি ভয় পাচ্ছে রাহা। আর আকাশের সেই চড়ের কথা স্মরণ হতেই আবারও ঠেলে কান্না আসছে। হা করে জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে নেয়। আকাশের কাজ শেষ হতে হতে শেষ রাত হয়ে যায়। এখন রাত 4টা বাজে। ফাইলটা বন্ধ করে সোজা হয়ে সোফায় গায়ে এলিয়ে দেয়। বেলা 12টায় বসেছিল। একভাবে বসে থাকতে থাকতে পিঠ মাজা শেষ। একবার খাওয়ার জন্য উঠেছিল, 3বার মুখ ধুয়ে এসেছে, 2বার ফ্রেশ হয়ে এসেছে। এখন পুরো মাথা হ্যাং হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগছে। ফাইলের কয়েকটা পেজ ঠিক ছিল, তাই আরো দ্রুত কাজ শেষ হয়েছে। ফাইল আলমারিতে তুলে রেখে দেয়। ল্যাপটপ চার্জে লাগিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে এসে ডোর লক করে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা বেডের কিনার ঘেঁষে শুয়ে আছে। আকাশ দুজনের মাঝে দূরত্ব রেখে শুয়েছে। 3 ঘন্টা ঘুমোতে পারলেও ভালো লাগবে একটু। সকালে ঘুম ভাঙার পর রাহা দেখে ঘুমের ঘোরে আকাশ গা ঘেঁষে শুয়েছিল। দ্রুত দূরে সরে আসে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে ফোঁস করে শ্বাস ছাড়ে। আকাশে যে আগে ঘুম ভাঙেনি এটাই অনেক। ঘুম থেকে উঠে যদি রাহাকে এত কাছে দেখতো তাহলে হয়তো মাথায় তুলে বেড থেকে নিচে ফেলে দিত। সেই দৃশ্য কল্পনা করতে শরীর ঝাঁকিয়ে ওঠে রাহার। ফ্রেশ হয়ে এসে নিজের ফোনটা নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আকাশের। স্বভাব মতোই হাত ছড়িয়ে রাহাকে খোঁজে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। সাথে সাথে স্মরণ হয় গতকালের কথা। শোয়া থেকে উঠে বসে। ঘুম না হওয়ার দরুন মাথা ভার ভার হয়ে আছে। ঘুমে 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য তৈরি হয়ে নেয় একেবারে। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়। নিচে এসে সবাইকে দেখলেও রাহাকে দেখে না। সোফায় বসে গলা ছেড়ে কফি চায়। মাথা পাতলা করার জন্য কফি একমাত্র ভরসা। অনন্যা শেখ কফি নিয়ে আসে। কোনো কথা না বলে আবারও নিজের কাজে চলে যায়। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। আমজাদ শেখ বলেন, সবাই এখানে, রাহা কই? সবাই খেয়াল করে রাহা নেই। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, রাহা কোথায় আকাশ? আকাশ নিজের প্লেটে খাবার নিতে নিতে বলে, আমি কিভাবে বলবো রাহা কোথায়? আমি তো আর রাহাকে নিজের পকেটে নিয়ে ঘুরি না যে সবসময় আমি জানবো কোথায় সে। তুই জানবি না এটা কেমন কথা? আমি ঘুম থেকে উঠে দেখিনি। এখন কানের কাছে ঘ্যানোর ঘন না করে কটা খেতে দাও শান্তিতে। ছেলের কাটকাট কণ্ঠস্বর শুনে আর কোনো প্রশ্ন করেন না অনন্যা শেখ। অসীমকে পাঠায় রাহাকে খুঁজে আনার জন্য। অসীম ভাইয়ের রুমে, বড় ভাইয়ের রুম, বাবা মায়ের রুম খুঁজেও রাহাকে পায় না। তারপর ছাদে উঠে আসে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা দাঁড়িয়ে আছে চুপচাপ, একা একা। অসীম দূর থেকে ডেকে ওঠে, ওখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, খেতে ডাকছে। রাহা পেছন ফিরে তাকায়। অসীমকে দেখে আবারও সামনের দিকে তাকায়। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। অসীম এগিয়ে যায় রাহার কাছে। ভাই আরো বকেছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। সবাই রাখছে, চলো। পরে খাবো। এখন খেলে কি সমস্যা? কিছু না, এমনি খেতে ইচ্ছে করছে না এখন। ভাইয়া আছে দেখে যাবে না, তাই তো? রাহা বলে না কিছু। সত্যি বলতে আকাশের ভয়েই নিচে যাবে না এখন। সকালে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসছে, যেন আকাশের সামনে না পড়ে। এখনো ভাইয়াকে ভয় পাচ্ছ? ভাইয়া কিছু বলবে না, চলো এখন। না না, এখন যাব না আমি। অসীম কিছু না বলে দাঁড়িয়ে রইল রাহার সাথে। অসীম জানতো রাহা ভূতে ভয় পায় ভীষণ, কিন্তু আজ জানতে পারলো আকাশকেও জমের মতো ভয় পায়, যার ভয় খেতে পর্যন্ত যাচ্ছে না। আকাশ খাওয়া শেষ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়।
গ্যারেজ থেকে নিজের বাইক বের করে স্টার্ট করে। গেটের কাছাকাছি যেতেই বাইকের আয়নায় দেখে ছাদের উপর থেকে রাহা ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে বাড়ির সীমানা ছাড়িয়ে চলে যায় আকাশের বাইক। বিষণ্ণ রাহা খাওয়ার জন্য নিচের দিকে এগিয়ে যায়। রাহার পেছন পেছন যায় অসীম। অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যায় আকাশের। আজকেও ড্রয়িং রুম নিস্তব্ধ শান্ত। অন্যদিনের মতো কোলাহল হইচই নেই আজকেও। সোফার দিকে তাকায়। অসীম সন্ধ্যেকে নিয়ে খেলছে আর মিলা খাইয়ে দিচ্ছে সন্ধ্যাকে। রাহা আর সমুদ্র নেই। মা চাচি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আকাশ সন্ধ্যার জন্য আনা কেকের প্যাকেটটা দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে সে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিছু সময় বেডে বসে থাকে, রুমের চারদিকে নজর বোলায়। তারপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। সোফায় বসে ছোট ভাইয়ের পাশে। অসীম মনের ভুলেও ভাইয়ের দিকে তাকায় না। ওকে ধমক দিয়েছিল গতকাল, ভুলেনি এখনো। কথা বলবে না ভাইয়ের সাথে, শুধু শুধু ধমক দিয়েছিল। খাওয়ার জন্য শুধু রেখেছিল, তাও মায়ের কথা শুনে। না হলে জীবনেও যেত না তখন ভাইয়ের সামনে। কি জোরেই না ধমকটা দিয়েছিল। বেচারার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। একটুর জন্য জানে বেঁচে গেছে। আকাশ দেখলো ছোট ভাই তার দিকে তাকাচ্ছে না। বুঝলো গতকাল ধমক দেওয়ার কারণে অভিমান করেছে। তখন মাথা ঠিক ছিল না। তার মধ্যে এই বান্দা গিয়ে খাবার খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছিল। মেজাজের পারদ তখন মহাবিশ্ব ছাড়িয়ে গিয়েছিল। তাই তো মুখ দিয়ে আপনা আপনি ধমক বেরিয়ে গিয়েছিল। সন্ধে বড় চাচুকে দেখে অসীমের কোল থেকে নেমে আসে। গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। অসীম সোফা থেকে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ ছেলের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। রান্না শেষ, তাই হাত মুখ ধোয়ার জন্য নিজেদের রুমের দিকে এগিয়ে যায় দুই যা। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনমানব। রাতের খাবার খেতে সবাই আসলেও রাহা আসে না। সমুদ্রকে রাহার কথা জিজ্ঞেস করলে বলে, ওর দুটো অঙ্ক করা বাদ আছে, সেগুলো করছে। আসতে বললাম, আসলো না। বলল পরে খাবে পড়া শেষ করে। আমি পরে খেতে চাইলাম, কিন্তু জোর করে আমাকে পাঠিয়ে দিল। কেউ আর কিছু বলে না। সবাই বুঝতে পারছে রাহা আকাশের ভয়েই আসছে না। পড়ালেখা তো শুধুমাত্র বাহানা। অনন্যা শেখ আর সাইমা শেখ সকলকে খাবার বেড়ে দেয়। তারা দুজন রাহার সাথে খাবে, তাই আর বসে না খাওয়ার জন্য। মিলাও পরে খেতে চায়, কিন্তু অনন্যা শেখ ওকেও জোর করে বসায় খাওয়ার জন্য। মিলা যত দেরি করবে ঘুমাতে, সন্ধেও তত দেরিতে ঘুমাবে। চুপচাপ সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। সমুদ্র নিজের রুমে চলে আসে সন্ধ্যাকে নিয়ে। রাহা বেডে বই খাতা ছড়িয়ে বসে বসে অঙ্ক কষছে। সমুদ্র এসে রাহার সামনে বসে। কত দূর? এই তো শেষ ভাইয়া, আর 1 মিনিট। অঙ্ক শেষ করে খাতা এগিয়ে দেয় সমুদ্রের সম্মুখে। সমুদ্র খাতা হাতে নিয়ে চোখ দাবিয়ে দেখে। কোথাও ভুল হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। খুব ভালো হয়েছে। আজকে একটু ভুল হয়নি। আজকে 20-এর মধ্যে 20 নাম্বার পেয়েছো তুমি। রাহা খুশি মনে বই খাতা ব্যাগে ভরে নেয়। তারপর সন্ধ্যের সাথে টুকটাক কথা বলে রুম থেকে বেরিয়ে আসে। ব্যাগ করিডরে রেখে সোজা নিচে নেমে আসে। ওর জন্য অপেক্ষা করছে অনন্যা শেখ আর সাইমা শেখ। ড্রয়িং রুমে আর কেউ নেই, যে যার রুমে চলে গেছে। মিলা এসেছে আকাশের রুমে। আকাশ বেডে বসে রয়েছে, মিলা ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবি নাকি? এমন খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? বলতেই তো আসলাম। তো বলে ফেল, এমন দাঁড়িয়েছিস কেন? তুই এমন করছিস কেন? কেমন করেছে? বুঝতে পারছিস না? তুই রাহার সাথে কথা বলছিস না কেন? কাল থেকে কেঁদে কেটে অবস্থা মেয়েটার। কাল সারাদিন কেঁদেছে, রাতেও কেঁদেছে, আজ সারাদিন একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তোর ভয়ে খেতেও আসলো না। একটু কথা বললেই তো মেয়েটা স্বাভাবিক হয়। আকাশ মিলার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, একটু শান্তি প্রয়োজন। ওর ভুল ক্ষমা করলে হবে না। ওর সব কাজে আশকারা দেওয়া যাবে না। ওকে যে শাস্তি না পেলে বারবার ঘুরে ফিরে একই ভুল করবে। এমন কাজ করার জন্য এখন শাস্তি পেলে কষ্ট অনুভব করলে দ্বিতীয়বার এরকম কাজ আর করতে যাবে না। আর কেউ 1000বার ভাববে। ওকে আমি কতবার নিষেধ করেছে, তারপরেও ঠিকই ভুল কাজটা করেছে। গতকাল ফাইলটা নষ্ট করে যদি আজ সকালে করতো তাহলে কি হতো? ও তো না বুঝেই করেছে, আর আজ সকালে তো করেনি। সেজন্য তো শাস্তিটা আরো বেশি প্রয়োজন। ও না বলছে অনেক বড় বড় ভুল করে ফেলে। আজ সকালে করেনি ঠিক আছে, কিন্তু পরের বারও ঠিকই এমন কিছু করতো। একটু কাঁদলে কেউ মরে না। সব কষ্ট রাতে ভুলে দেব। তুই যা, তোর যা আমার কাছে। মিলা অদ্ভুত চোখে তাকায়। তুই এমন ছিলি না।